প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর প্রথম পর্বে পৃষ্ঠা 57 হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। ভগ্নাংশের খেলা। তাহলে আমাদের আজকের যে অধ্যায় বা শিখন অভিজ্ঞতা সেটার নাম হচ্ছে কি ভগ্নাংশের খেলা। তাহলে ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ মানে কোন একটা জিনিসের ভাঙা অংশ, অর্থাৎ কোন পূর্ণ সংখ্যার অংশ, এটা হচ্ছে যে ভগ্নাংশ। চলো এবার বইতে কি বলছে দেখি আমরা। রাতুল আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে রাতুল ভগ্নাংশ সম্পর্কে জেনেছিল, তাই যখনই সম্ভব হয় রাতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হিসাব করে। কারণ ভগ্নাংশের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করে নিতে পারি। আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না এমন বিষয়গুলো বোঝার ক্ষেত্রে ভগ্নাংশ আমাদের সাহায্য করে। যেমন সেদিন রাতুলের মা পিঠা তৈরি করেছিলেন, সেখানে 5টি পিঠা ছিল। রাতুল ওই 5টি পিঠা তার বোন রিয়ার সাথে ভাগ করে নিল। রিয়া তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রথমে রাতুল নিজে 2টি পিঠা নিল এবং রিয়াকেও 2টি পিঠা দিল। এরপর 5 নং পিঠাটি রাতুল 2টি অংশে ভাগ করে নিল। তারপর অর্ধেক পিঠা রিয়াকে দিল এবং বাকি অর্ধেক নিজের জন্য রাখলো। রাতুল আর রিয়ার এই পিঠার ভাগাভাগি দেখে মা খুব খুশি হলেন, অর্থাৎ রাতুল এবং রিয়ার মা খুব খুশি হলেন। সেটা আমরা যে তারা পিঠা খাচ্ছে এবং পিঠা যে ভাগাভাগি করে খাচ্ছে সেটা আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা বুঝতে পারলাম কি ভগ্নাংশ মানে যে কোনো কিছু ভাগ করে কাউকে দেওয়া বা কোনো কিছু ভাগ করে নেওয়া, অর্থাৎ কোনো একটা পূর্ণ জিনিসকে সেটা ভাগ করে আমরা যে ব্যবহার করতে পারি বা ভাগ করে সেটা আমরা নিতেও পারি আবার কাউকে দিতেও পারি। চলো এবার আরো সামনের দিকে আগাই। এখানে নিচে কি বলছে দেখো, তোমাদেরকে একটা জিজ্ঞাসা করেছে, সেখানে বলছে কি চিন্তা করে বলো তো রাতুলের মতো কোন কোন ক্ষেত্রে তোমরা এভাবে ভগ্নাংশ ব্যবহার করেছো। আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভগ্নাংশ ব্যবহার করে থাকি। মনে করো তোমরা 3 বন্ধু মিলে কোনো একটা হোটেলে খাবার খেয়েছো, সেখানে বিল আসছে মনে করো 100 টাকা। হ্যাঁ, এখন তোমরা 3 বন্ধু মিলে কি করছো, এই 100 টাকাকে তোমরা ভাগ করে দিচ্ছ। তাহলে এটা কি ভগ্নাংশ করে দিচ্ছ না, অর্থাৎ ভেঙে ভেঙে দিচ্ছ। এভাবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যে ভগ্নাংশ ব্যবহার করে থাকি। রাতুল আর রিয়া ভাগ করে যে পিঠা পেল তা যদি সংখ্যায় লিখে প্রকাশ করি কেমন হবে বলতো। যে রাতুল যে রিয়া ভাগ করে যে পিঠাটি পেল সেটা যদি আমরা সংখ্যায় প্রকাশ করি সেটা কেমন হবে বলতো। রাতুল জানতো যে একটি পিঠার অর্ধেককে আমরা 2/1 লিখতে পারি। তাহলে রাতুল এবং রিয়া যে পিঠাটি ভাগ করেছে সেটাকে যদি আমরা সংখ্যায় লিখি কি পাবো, 2/1 পাবো। হ্যাঁ, এরপর পিঠা খাওয়ার সময় রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো, এখন যদি এই অর্ধেক পিঠাকে আবার সমান 2 ভাগ করি, যেমন ছবি 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিঠাকে প্রথমে 2 ভাগ করছে, 2 ভাগ করে একটা অংশ নিয়েছে, সেটা আমরা লিখেছি 2/1। আর এই 2/1 যে এক অংশটা ছিল সেটাকে যখন আমরা আরো একটা ভাগ করি তখন সেই অংশটাকে কি বলবো। হ্যাঁ, তখন কি রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো, এখন যদি এই অর্ধেক পিঠাকে আবার সমান 2 ভাগ করি ছবি 1-এর মতো, তাহলে তা একটি পূর্ণ পিঠার অংশ বা পিঠার কত অংশ হবে। সেটা যে রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো যে এই যে অংশটা, এই যে লাল অংশটা সেটা একটা পূর্ণ পিঠার, হ্যাঁ পূর্ণ পিঠাটি সম্পূর্ণ পিঠা, এই পিঠাটির যে এই লাল অংশটা যে কত হবে সেটা রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো। আমরা সেটা ছবি 2-তে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এটা সম্পূর্ণ পিঠা, প্রথমে 2 ভাগ করা হয়েছে, এটা একটা অংশ এটা একটা অংশ। এবার যখন ওই যে
অর্ধেক যে অংশটা আছে সেই অংশটাকে যখন আরেকটা ভাগ করা হয়েছে এই লাল অংশটা, এই লাল অংশটাকে আমরা যে সম্পূর্ণ পিঠার কত অংশ বলবো। এবার উত্তরটি দেওয়ার জন্য যে রিয়া কি করলো দেখো, রাতুলের প্রশ্ন শুনে রিয়া তার অর্ধেক পিঠাটিকে আবার সমান দুই ভাগে ভাগ করলো এবং রাতুলের পিঠার পাশে রেখে দিল। দেখা গেল যে 4টি সমান ভাগ একসাথে করলে একটি সম্পূর্ণ পিঠা পাওয়া যায়। ছবি 2, অর্থাৎ ছবি 2তে আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবি 2 এর মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্পূর্ণ পিঠা পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি এই প্রতিটি অংশ ওই পিঠাটির 4 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 আমরা সংখ্যা এভাবে প্রকাশ করতে পারি। আবার এই 4 ভাগ একসাথে করলে 4 ভাগের 4 অথবা 4 দিয়ে আমরা 4কে ভাগ করলে 1 পাবো, একটি সম্পূর্ণ পিঠা পাওয়া যায়। রিয়া আর রাতুল পিঠা খেতে খেতে আরো আলোচনা করতে থাকলো, আমরা যদি একটি পিঠার 4টি সমান ভাগের 3 ভাগ নেই তাহলে আমরা বলবো 4 ভাগের 3, যেটা ছবি 3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ছবি যে 3 এর মধ্যে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটি পিঠাকে 4 ভাগ করে যখন 3 ভাগ নেওয়া হবে, 1 2 3, এই 3 ভাগ নেওয়া হলে তখন এটাকে বলা হবে 4 ভাগের 3। কত বলা হবে প্রিয় শিক্ষার্থীরা? 4 ভাগের 3 বলা হবে। তারপর বলা হচ্ছে আবার যদি আমরা পিঠাকে বা পিঠাটিকে সমান 6টি সমান ভাগে ভাগ করে 3 ভাগ নেই তবে তখন হবে 6 ভাগের 3, যেটা আমরা ছবি 4 এর মধ্যে দেখতে পাচ্ছি। 4 নাম্বার ছবিটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6টা ভাগ করা হয়েছে। দেখো 1 2 3 4 5 6, এই 6টা ভাগের থেকে যদি 1 2 3 ভাগ নেওয়া হয়, এই 3 ভাগ নেওয়া হয় তখন এটাকে বলা হবে 6 ভাগের 3। কত বলা হবে? 6 ভাগের 3 বলা হবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। সামনে কি বলছে দেখো, এখানে বলা হচ্ছে যে আবার যদি আমরা পিঠাটিকে, এটা তো বললাম যে সমান 6 ভাগে ভাগ করলে সেখান থেকে 3 ভাগ নিলে তখন আমরা 6 ভাগের 3 অংশ পাই। রিয়া তখন চিন্তা করে দেখলো ভগ্নাংশ, ভগ্নাংশকে ইংরেজিতে কি বলা হয়? ফ্র্যাকশন হলো এমন এক ধরনের সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর হোল, অর্থাৎ পূর্ণ বস্তুকে বলা হবে এখানে হোল। যেমন এই ক্ষেত্রে পিঠা, অর্থাৎ পূর্ণ বস্তুটাকে পিঠা ধরা হয়েছে, এবং অংশকে বলা হবে ইংরেজিতে বলা হয় পার্ট, প্রকাশ করতে আমাদের সাহায্য করে। অর্থাৎ যে ভগ্নাংশ কিন্তু একটা সংখ্যার বা একটি পূর্ণ সংখ্যার বা একটা পূর্ণ বস্তুর যে ক্ষেত্রে অংশকে প্রকাশ করতে আমাদেরকে সাহায্য করে। রাতুল খেয়াল করে দেখলো যে ভগ্নাংশের প্রকাশ করার জন্য পূর্ণ বস্তুর অংশগুলোকে সমান ভাগে ভাগ, অর্থাৎ সমান করাকে ইংরেজিতে বলা হয় ইকুয়াল করা হয়। যেমন তারা পিঠাটিকে সমান 2 ভাগে এবং পরে সমান 4 ভাগে ভাগ করেছিল এবং পরবর্তীতে কিন্তু সমান 6 ভাগেও ভাগ করার কথা বলেছে। তাহলে আমরা ভগ্নাংশ কাকে বলে সেটা একটু দেখে নিই। ভগ্নাংশ এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। তাহলে ভগ্নাংশ হচ্ছে যে এমন একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশকে বোঝায়। যেমন উপরের ছবি 3, অর্থাৎ আগের পৃষ্ঠে যে আমরা 3 নাম্বার ছবিটা দেখছি সেটাতে আমরা দেখেছি 4 ভাগের 3, অর্থাৎ এই যে ছবিটা 3 নাম্বার যে ছবি, এই ছবিতে আমরা দেখেছি 4 ভাগের 3। তাহলে আমরা ছবি 3-এ দেখেছি কি 4 ভাগের 3 হলো একটি ভগ্নাংশ যা আমরা বলি 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, অর্থাৎ আমরা 3 নাম্বার যে ছবিতে দেখেছি 4 ভাগের 3, এটাকে আমরা কি বলি? 4 ভাগের 3 বলি। এখানে 4 হলো পিঠার মোট সমান ভাগ বা অংশের সংখ্যা, অর্থাৎ এখানে যে 4 সেটা হচ্ছে কি পিঠার মোট সমান ভাগ বা অংশের সংখ্যা, এবং 3 হলো যে অংশটুকু কেটে নেওয়া হলো। তাহলে 3 যেটা সেটা হচ্ছে কি যে অংশটুকু কেটে নেওয়া হলো। গণিতের ভাষায় 4কে বলা হয়ে থাকে হর, অর্থাৎ এখানে 4 ভাগের যে আমরা 3 বলতেছি, এখানে যে 4 সেটাকে কি বলা হয়? হর বলা হয়ে থাকে, যাকে ইংরেজিতে বলা হয় ডিনোমিনেটর।
হ্যাঁ, তাকে কি বলা হয়? ডিনোমিনেটর বলা হয়ে থাকে। অর্থাৎ হরের ইংরেজি শব্দ হচ্ছে যে ডিনোমিনেটর, এবং তিনকে বলা হয়ে থাকে লব। অর্থাৎ এখানে 4/3 যেটা, এখানে যে 3 আছে, এই তিনকে বলা হয় লব, যাকে ইংরেজিতে বলা হয় নিউমেরেটর। যাকে ইংরেজিতে কি বলা হয়? নিউমেরেটর। ঠিক আছে, তাহলে আমরা হরকে ইংরেজিতে বলবো ডিনোমিনেটর এবং লবকে ইংরেজিতে বলবো নিউমেরেটর। আশা করছি তোমরা এটা মনে রাখবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদের একটা খেলা দিয়েছে, সেটার নাম হচ্ছে কি? ভগ্নাংশের তুলনা। খেলাটার নাম হচ্ছে কি? ভগ্নাংশের তুলনা। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে ছক কাটা কাগজ, রং, পেন্সিল। তাহলে দুটো উপকরণ লাগবে, এটা হচ্ছে ছক কাটা কাগজ লাগবে, আর হচ্ছে যে রং পেন্সিল লাগবে। এবার নির্দেশনা কি আছে দেখো। খেলার ধাপগুলো বুঝে নিতে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিতে পারো। যদি তুমি বাসায় খেলাটি খেলতে চাও, বাবা মা, বড় বোন বা ভাইয়ের কাছ থেকে নিয়মটি বুঝে নিতে পারো। তুমি যদি যে ক্লাসের মধ্যে অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে যদি খেলাটি খেলো, তাহলে শিক্ষকের সহায়তা নিতে পারো। আর যদি তুমি বাসায় খেলাটি খেলো, তাহলে তুমি তোমার বাবা অথবা মা অথবা বড় ভাই বোনদের কাছ থেকে নিয়মটি বুঝে নিতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খেলাটির জন্য আমি কাগজের যে স্ট্রিপ নিয়েছি, মানে ছক কাটা কাগজ নিয়েছি, দেখো এটা। এরপরে যে রং পেন্সিলের পরিবর্তে আমি বিভিন্ন রঙের কলম নিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু রং পেন্সিল দিয়ে করতে পারবে। চাইলে তোমরা বিভিন্ন কালারের কলম দিয়েও বা বিভিন্ন রঙের কলম দিয়েও করতে পারো। এবার চলো খেলার ধাপগুলো জেনে নিই। খেলার ধাপসমূহ: ছক কাটা কাগজ থেকে দুইটি স্ট্রিপ কেটে নাও। তারপর একটি স্ট্রিপকে সমান 3 ভাগে ভাগ করে 2 ভাগ রং করবে, অর্থাৎ 3 ভাগে 2 অংশ রং করবে। একইভাবে আরেকটি স্ট্রিপ সমান 4 ভাগে ভাগ করে 3 ভাগ রং করে ফেলবে, অর্থাৎ 4 ভাগের 3 অংশ রং করবে। এরপরে দেখো, এবার রং করা অংশ দুটি তুলনা করো, কোনটি বড় কোনটি ছোট। দেখবে যে তুলনা করতে পারছো না, কারণ দুটি স্ট্রিপেই ভাগ করা অংশ এবং রং করা অংশ আলাদা। এবার তাহলে সমান সাইজের দুটি আয়তাকার ছক আঁকো। ছক দুটিকে ছক ক ও ছক খ এই দুটি নাম দাও। প্রয়োজনে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। এরপর ছক ক কে লম্বালম্বিভাবে 3 ভাগ করতে হবে। প্রথমে আমরা এই দুই অংশের কাজটা একটু দেখে নিব প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমাদেরকে কি বলছে দেখো, ছক কাটা কাগজ থেকে দুটি স্ট্রিপ কেটে নাও। এই যে কাগজ থেকে আমি এখান থেকে দুইটা স্ট্রিপ কেটে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে দুইটা স্ট্রিপ কিন্তু কেটে নিয়েছি। এবার কি বলছে দেখো, বলছে যে এরপর বা তারপর একটি স্ট্রিপকে সমান 3 ভাগে ভাগ করে 2 ভাগে রং করো। তাহলে প্রথমে একটা স্ট্রিপকে 3 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করে যে 2 ভাগ রং করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা স্ট্রিপকে সমান 3 ভাগে ভাগ করছি, এবার 2 ভাগ রং করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্ট্রিপটার 3 ভাগের 2 ভাগকে আমি রং করলাম। ঠিক আছে, এবার দেখো কি বলছে যে অর্থাৎ 3 ভাগের 2 অংশ রং করবে। একইভাবে আরেকটি স্ট্রিপ সমান 4 ভাগে ভাগ করে 3 ভাগ রং করে ফেলবে, অর্থাৎ 4 ভাগের 3 অংশ রং করবে। এবার দেখো যে আরেকটা স্ট্রিপ যেটা ছিল সেটাকে 4 ভাগ করছি, 1 2 3 4। এই 4 ভাগ থেকে বলছে কি যে সমান 4 ভাগে ভাগ করে 3 ভাগ রং করে ফেলবে, অর্থাৎ 4 ভাগের 3 অংশ রং করবে। এবার আমি এই 4 ভাগ থেকে 3 ভাগকে রং করে নেব। এবার দেখো 4 ভাগের 3 অংশ আমি এখানে রং করে নিলাম। এবার তারা কি বলছে দেখো বইতে, তারা আমাদেরকে বলতেছে এবার রং করা অংশ দুটি তুলনা করো, কোনটি বড় কোনটি ছোট। দেখবে যে তুলনা করতে পারছো না, কারণ দুটি স্ট্রিপেই ভাগ করা অংশ এবং রং করা অংশ আলাদা। তাহলে এবার কি করতে হবে, এবার তাহলে সমান সাইজের দুটি আয়তাকার ছক আঁকো। ছক দুটিকে ছক ক এবং ছক খ যেটা পরের পৃষ্ঠে আছে, এই দুটি
নাম দাও। প্রয়োজনে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। তারপর বা এরপর ছক ক কে লম্বালম্বি ভাবে ৩ ভাগ করে তার ২ ভাগ রং করবে। অর্থাৎ ৩ ভাগের ২ অংশ ছক খতে আড়াআড়ি ভাবে ৪টি সমান করে তার ৩ ভাগ রং করবে, অর্থাৎ ৪ ভাগের ৩ অংশ। অর্থাৎ এখানে যে ছক ক আছে, এই ছক ক একটা হচ্ছে কি আয়তকার যে অংশ বা আয়তকার যে চতুর্ভুজ, আর এটাও কিন্তু এই আকারের বা এই মাপের একটা আয়তকার চতুর্ভুজ। যে প্রথম যে ক ছকটা আছে সেটাকে কি করতে বলছে, সেটাকে লম্বালম্বি ৩ ভাগ করতে বলা হয়েছে। আর এখানে যে খ ছকটা আছে সেটাকে আড়াআড়ি ভাবে ৪ ভাগ করতে, সমান ৪ ভাগ করতে বলা হয়েছে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা আয়তকার ছক কিন্তু একই মাপের হবে। হ্যাঁ, যে এটার নাম দিতে হবে ক আর এটার নাম দিতে হবে খ। এই ক যে ছকটা আছে এই ছকটিকে যে লম্বালম্বি ভাবে তিনটা অংশ করতে হবে এবং দুইটা অংশ রং করতে হবে। আর এই যে ছকটা আছে যে খ ছক, সেটাকে সমান 4টা অংশে ভাগ করতে হবে, আর এইভাবে 4টা সমান অংশে ভাগ করতে হবে এবং 3টা অংশ রং করতে হবে, যেটা এখানে রং করা আছে। এটা দিয়েও কিন্তু 2টা অংশ রং করা আছে। আশা করছি তোমরা এতটুকু খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আরো সামনের দিকে আগাই। কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন বলছে এর পরের ধাপে ছক ক এর ধাপগুলোর সমান করে ছক খ তে আঁকো। অর্থাৎ এই যে এখানে 3টা যে আঁকা হয়েছে, মানে 3টা ঘর আঁকা হয়েছে, এই 3টা ঘর আবার এখানেও আঁকতে বলা হয়েছে। অর্থাৎ ছক ক তে যে 3টা সমান অংশ করা হয়েছে সেই 3টা অংশ আবার এখানে খতেও করতে বলা হয়েছে, যেটা আমরা কিন্তু নিচের ছবিতে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এটাতে যে এই যে সমান 3টা অংশ এখানে করা হয়েছে। এরপর কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এবং ছক খ এর দাগগুলোর সমান করে ছক ক তে আঁকো। অর্থাৎ যে ছক খ এর যে সমান দাগগুলো আছে, যে 4টা দাগ দেওয়া আছে, এই 4টা দাগ এখানে এভাবে আঁকতে বলা হয়েছে। অর্থাৎ ক এর যে 3টা দাগ সেটা খ তে দিতে বলা হয়েছে, আর খ এর যে 4টা দাগ সেটা ক এ দিতে বলা হয়েছে। তখন আমরা কিন্তু নিচের ছবির মতো এই যে চিত্রের মতো চিত্রগুলো পেয়ে যাব। সেজন্য বলা হচ্ছে যে পরের ছবি লক্ষ্য করো। তোমরা পর্যবেক্ষণ করবে যে দুটি ছকের ঘর সংখ্যা একই। আমরা যখন দেখতে পাচ্ছি, খুব ভালো মতো খেয়াল করতেছি যে দুইটা ঘরের কিন্তু যে ঘর সংখ্যাগুলো বা একই রকম। হ্যাঁ, সেটা আমাদেরকে বলা হচ্ছে। যেমন উপরিউক্ত চিত্রের ভাগ সংখ্যা হয়ে যাবে 12টি, নিচের ছবির মতো করে এখানে যে ভাগ 12টা হয়ে যাবে। মোট ঘর সংখ্যাকে হর বলতে পারি এবং এই সংখ্যাটিকে ভগ্নাংশের হরের স্থানে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে গুণে দেখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক এটা দিয়েও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দুটোটাতে কিন্তু 12টা কি হয়েছে, ঘর সংখ্যা হয়েছে। তাহলে এই যে 12টি ঘর সংখ্যা হয়েছে সেটাকে আমরা কি ধরবো, সেটাকে আমরা হর হিসেবে ধরবো, অর্থাৎ হরের মধ্যে আমরা লিখতে পারি। এবার কি বলা হচ্ছে দেখো, এবার তোমরা তোমাদের রং করা অংশের ঘর সংখ্যা গুণে বের করো। যে ক এর যে চিত্র ছিল সেখানে ঘর সংখ্যা গুণে দেখতে পারি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ঘর রং করা হয়েছে। এবার খ চিত্রে দেখতে পারি 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি ঘর রং করা হয়েছে। তোমরা গুণে যে সংখ্যা পাবে সেই সংখ্যাকে উপরে লেখো, অর্থাৎ হরের উপরে লিখতে বলা হয়েছে। তাহলে এখানে যে 8টা পেয়েছি, হর ছিল 12, 12-র উপর আমরা 8 লিখলাম। আর এখানে যে 12 হর ছিল, এখানে গুণে আমরা পেয়েছি 9টি, সেটা আমরা উপরে লিখলাম, অর্থাৎ লবের মধ্যে লিখলাম। সেটা তারা আমাদেরকে এখানে বলেছে। যেমন নিচের ছবিতে ক ছকে রং করা অংশ 8টি এবং খ ছকে রং করা অংশ 9টি। এই সংখ্যা দুটি ভগ্নাংশ দুটি লব। এবার নিচের ছবির মতো করে লেখো। তাহলে আমরা সেটা লিখলাম 12/8 এবং 12/9। ঠিক আছে, আমরা কিন্তু ছক ক তে পেলাম কত, 12/8 এবং ছক ক তে পেয়েছি 12/9। এবার কি বলছে দেখো, দুটি ভগ্নাংশের
ভাগ সংখ্যা হর একই, অর্থাৎ দুইটার হর কিন্তু একই। তাহলে শুধুমাত্র রং করা অংশ লব দেখেই বলে দেওয়া যাচ্ছে কোন বর্ণাংশটি বড়। তাহলে আমরা লব দেখতে পাচ্ছি এখানে 8, এখানে দেখতে পাচ্ছি 9, তাহলে আমরা 9টা কিন্তু বড়, অর্থাৎ 8-এর চাইতে 9 কিন্তু বড়। এখানে 9 বৃহত্তর 8, সুতরাং 12 ভাগের 9 বৃহত্তর 12 ভাগের 8। তাহলে আমরা বুঝতে পারছি কি 12 ভাগের 9টা কিন্তু 12 ভাগের 8 অপেক্ষা বড়। এরকম আরো কয়েকটি উদাহরণ অনুশীলন করো, তোমার কাজটি শিক্ষককে দেখে নাও। এভাবে তোমরাও তোমাদের ছক এইভাবে ছক এঁকে তোমরা এই কাজটির মতো আরো কাজ করো, যেটা তোমরা শিক্ষককে দেখাতে পারো। এবার একটি মজার বিষয় খেয়াল করো, যে ক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর একই থাকে সেক্ষেত্রে ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করা খুব সহজ হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা দুইটা ভগ্নাংশের কিন্তু হর একই, অর্থাৎ 12 সমান। হর সমান হলে কিন্তু আমরা যে তুলনা করতে পারি খুব সহজেই। তাহলে আমরা এখানে তুলনা করে দেখতে পাচ্ছি কি এটা বড়, এটা ছোট, এটা ছোট, এটা বড়। আমরা কিন্তু খুব সহজে তুলনা করতে পারছি, কারণ হচ্ছে যে দুইটার হর কিন্তু সমান। সেজন্য সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি যে যদি একই মানে হরগুলো যদি একই থাকে তাহলে ভগ্নাংশের মধ্যে তুলনা করা খুব সহজ হয়। কিন্তু হর আলাদা হলে কিভাবে তুলনা করা যায়? যে ক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর আলাদা সেক্ষেত্রে এদের মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশের হরকে একই হরে পরিণত করতে হবে, অর্থাৎ সমহরে পরিণত করতে হবে। একই হরে পরিণত করতে হলে আমাদের প্রথমে ওই দুটি হরের লসাগু বের করতে হবে। কিভাবে লসাগু হিসাব করতে হয় তা তোমরা আগের শ্রেণীতে জেনে এসেছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে হর যদি একই না হয়, দুটি ভগ্নাংশ বা একাধিক ভগ্নাংশের হর যদি একই না হয়, তখন আমরা কি করব, ওই হরগুলোকে আমরা সমহরে রূপান্তরের মাধ্যমে যে ভগ্নাংশগুলোকে তুলনা করতে পারবো কোনটা বড় ভগ্নাংশ এবং কোনটা ছোট ভগ্নাংশ। সেই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, হরের লসাগু বের করতে হবে। দেখো একটা উদাহরণ দিয়েছে, উদাহরণস্বরূপ 3/2 এবং 10/6 ভগ্নাংশ দুটির হর আলাদা। দেখো হর হচ্ছে 3, এখানে হর হচ্ছে 10, তাহলে দুইটার হর কিন্তু আলাদা। এই দুটির মধ্যে কোনটি বড় আমরা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমাদের 3 ও 10-এর লসাগু বের করতে হবে। প্রথমে আমরা কি করব, 3 এবং 10-এর লসাগু বের করব। তাহলে 3 ও 10-এর লসাগু হচ্ছে কত, 3×10 30, লসাগু কত 30। তাহলে প্রতিটি ভগ্নাংশের হরকে 30 বানাতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশের হরকেও 30 বানাতে হবে, এই ভগ্নাংশের হরকেও 30 বানাতে হবে। 3/2 ভগ্নাংশের হরকে 30 বানানোর জন্য এর লব ও হরকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10টা আমরা কোথা থেকে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? এই যে 3/2 এর যে হরকে আমরা 30 বানানোর জন্য 10 দিয়ে গুণ করতে হবে, সে 10টা আমরা কোথায় পেয়েছি? এই 30কে এই যে হর 3 আছে এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 10 পাই, এই 10 দিয়ে এই ভগ্নাংশের হর ও লবকে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে 3/2 সমান কত হবে, যে 3কে 10 দিয়ে ভাগ গুণ করলে 3×10 30, 2কে 10 দিয়ে গুণ করলে 10×2 = 20, অর্থাৎ 30/20-এ পরিণত হবে। ঠিক আছে, একইভাবে আমরা যে এই যে ভগ্নাংশ আরেকটা আছে সেটা হচ্ছে কি 10/6, এটাকে আমরা কত দিয়ে যে গুণ করতে হবে, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। এই 3টা আমরা কোথা থেকে পেলাম? এই 3টা আমরা পেলাম এখানে যে আমরা লসাগু পেয়েছি কত 30, এই 30কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তখন কত পাই 3, এই 3 দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 দিয়ে 10কে গুণ করলে 3×10 30, 3 দিয়ে 6কে গুণ করলে 3×6 18। এবার তুলনা করে দেখা যাচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 3/20 পাইছি এবং 30/20 পাইছি এবং 30/18 পাইছি। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড়? এই দুটো ভগ্নাংশের মধ্যে 30/20টা কিন্তু বড়। 30/20-এর ভগ্নাংশটা কত ছিল প্রিয় শিক্ষার্থীরা? 3/2 ছিল। আর এখানে 30/18 পেয়েছে সেটার ভগ্নাংশটা কত ছিল? 10/6 ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে 30/20 এবং 30/18-এর মধ্যে 30/20 ভগ্নাংশটি কিন্তু বড়। কোনটি বড় প্রিয় শিক্ষার্থীরা? 30/20 ভগ্নাংশটি বড়। সুতরাং এই যে 30/20 ভগ্নাংশটি আমরা পেয়েছি সেটা কার থেকে পেয়েছি? 3/2 থেকে পেয়েছি। সুতরাং 3/2 এবং 10/6 ভগ্নাংশ দুটির মধ্যে 3/2 ভগ্নাংশটি বড়। তাহলে কোন ভগ্নাংশটি বড়? 3/2 ভগ্নাংশটি বড়। আশা করছি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত।
আগামী ক্লাসে আমি প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 4 ভগ্নাংশের খেলা এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 4 ভগ্নাংশর খেলা এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।